অভিনয় একটা ভেতরের ব্যাপার, সেখান থেকে আসে। একটা থিয়েটার করতে গিয়ে কত টাকা প্রতিটা শোয়ে আমরা ব্যয় করি, আর কটা দর্শক আসে। প্রসেনজিৎ থিয়েটারে দর্শকের সাথে যোগাযোগ হারিয়ে ফেলছি আমরা। তার চেয়ে বাদল সরকারের থার্ড থিয়েটার অনেক বেটার। সেটা আর একটা পলিটিক্স, সেটা আরও নোংরা, এবং থিয়েটার আগের জায়গায় আর নেই। একবার আমার পক্ষাঘাতগ্রস্ত হয়ে থাকতে হলো, তাই এ কাব্য, এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। সবাই হাসছে, সবাই হাততালি দিচ্ছে, আমি নিজেও ভাবিনি যে এতটা সফল হয়ে যাব। মানে মুগ্ধ হয়ে গেছি, এটা কি 9 বছর বাদে একটা সিরিয়ালের দর্শক আমাকে স্বীকৃতি দিচ্ছে। মনের কাছাকাছি চরিত্র বলতে তাহলে কি এই বামা খ্যাপার এই উপেন জ্যাঠার চরিত্রকে স্বীকৃতি দেন? সে মনের কাছাকাছি। বিখ্যাত সায়েন্টিস্টরাও তারাও বিশ্বাস করেন যে কোথাও একটা ফোর্স তো আছে, আমরা সেটা জানি, এটা এখন ওপেন সিক্রেট। আর এমনভাবে বসে আছেন, একটা কম্বল মতো কি মুড়ি দিয়ে এমনি করে, আর বোঝার উপায় নেই ওটা অমিতাভ বচ্চন। আমার সিন শুরু হয়নি, তার আগে থেকে পুরো ইনভলভ হয়ে উনি ওইভাবে বসে আছেন, আর নিজের প্যাকেজিং করতে পারেনি, তাই লোকে ডাকে না আমার। নমস্কার, ওঙ্কার বাংলার সকল দর্শকদের জানাই স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন টেলিকথা। আপনারা জানেন, বিনোদনের এই টেলিকথা পর্বে আমরা কিন্তু চলে যাই একেবারে তারকাদের অন্দরমহলে, জেনে নিই তাদের ভালো লাগা, তাদের মন্দ লাগা, প্রাপ্তি অপ্রাপ্তি। আপনারা যে তারকাকে চেনেন, রোজের টিভির পর্দায় যে তারকাকে দেখেন, জানেন, সেই তারকা আসলে মানুষ হিসাবে কেমন, তার মনের কথা আমরা জানতে চাই টেলিকথার মাধ্যমে। আপনাদের সামনে আমরা তা তুলেও ধরি। আজ তেমনই এক বিশিষ্ট অভিনেতার বাড়িতে আমরা হাজির হয়েছি। আপনারা ভীষণভাবে তার সাথে পরিচিত, কারণ টেলিভিশনের পর্দায় রোজকার প্রতিদিনের সঙ্গী আপনাদের সেই টেলিভিশনের পর্দার তারকা তিনি শ্রী অরুণ সাহা। অরুণদা, অনেক অনেক স্বাগত, আন্তরিকভাবে স্বাগত জানাই ওঙ্কার বাংলার টেলিকথায়। প্রথমেই যে প্রসঙ্গে আসবো, অভিনেতা হিসাবে নিজের আত্মপরিচয় এবং এই প্রফেশনটাকে চুজ করে নেওয়া, এর পিছনের ঠিক গল্পটা কি? কারণ এই প্রশ্নটা এই কারণেই করা, কারণ শিল্পীর তো খুব সুনির্দিষ্ট ভবিষ্যৎ থাকে না, হয়তো কিছুটা অনিশ্চিতি থাকে। তো সেক্ষেত্রে শিল্পকে ভালোবেসে শিল্পী, সেই ভালোবাসার যে সূত্রপাত জানবো। হ্যাঁ, এই সূত্রপাতটা কিন্তু বেশ ছোট বয়স থেকে বলা যায়। কেননা আমার পরিবারে নাটক, অভিনয় খুব একটা যে ছিল তা নয়। মানে আমার মায়ের দিকে যে দাদু, তিনি করতেন শুনেছি, আমি কখনো দেখিনি। কিন্তু আমি চেতলায় আগে যখন থাকতাম, খুব ছোট, মানে তখন আমার বয়স 5-6, ওখানে একটি যাত্রা দল ছিল আমার বাড়ির পাশে, কল্যাণী নাট্য মন্দির। সেখানে তখন কিন্তু ছোট ফণি, বড় ফণি, মানে বিখ্যাত বিখ্যাত নাট্যজগতের লোকেরা বছরে 2 বার আসতো। আমি ওই জানলায় বসে ছোটোবেলায় ওদের রিহার্সাল দেখতাম, এবং আমার ভীষণ ভালো লাগতো। আর যখন এই ছোটো ফণি, বড় ফণি, বড় বড় সব তারকারা আসতো যাত্রারে ওদের, তখন এই ওদের সমস্ত ড্রেসগুলো সব শুকোতে দিত, আমি দেখতাম। তলোয়ার ড্রেস, মানে ওটা একটা অদ্ভুত স্বপ্নের জগৎ ছিল আমার কাছে। আমার মনে হচ্ছে যে ওইখান থেকেই কিন্তু এই অভিনয়ের যে বীজটা তৈরি হয়েছিল। আর রেডিও নাটক, এখন পাগলের মতো রেডিও নাটক শুনতাম। হ্যাঁ, সে খাটের তলায় লুকিয়ে রেডিও নিয়ে বকাবকি করলে চলে যেতাম, গিয়ে শুনতাম। এইখান থেকে আমার সূত্র। তো তারপরে মজার ব্যাপার, ওই যে ঘরটা কল্যাণী নাট্যমন্দির ছিল, আস্তে আস্তে সেটা ভেঙে গেল, এবং আমি তখন কলেজে যাচ্ছি। তখন ওই ঘরটাতেই আমি আমার দল প্রথম তৈরি করলাম, কুহক আলিপুর নাট্য সংস্থা, রেজিস্ট্রি করিয়ে সেখানে সবাইকে ডেকে ডেকে এনে শুরু করা আমার এইভাবে নাটক এবং অভিনয়। তারপরে তখন আমি সিরিয়াল করব, সিনেমা করব, এসব কিছু ভাবিনি। নাটক, থিয়েটারটা শিখতে হবে আর জানতে হবে। করতে 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 আমি রবীন্দ্রভারতীতে ভর্তি হয়ে গেলাম ড্রামা নিয়ে। তা ড্রামা নিয়ে আমি কিন্তু ডিরেকশন নিয়ে স্পেশাল পেপার
সেখানে প্রথমে কন্ডেন্স অনার্স করি, কেননা আমি কমার্সের ছাত্র ছিলাম। এমকম পড়তে পড়তে ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেলাম ওখানে। তা বললো তোমাকে তো এমএতে নেওয়া হবে না, তোমাকে একটা কন্ডেন্স অনার্স করতেই হবে 1 বছরে। সেটা দিলাম, সেটাতে আমি ফার্স্ট হয়েছিলাম। পরের এমএ দিলাম, তাতেও আমি ফার্স্ট হয়েছিলাম। এবং ওইখান থেকেই এই যে সিরিয়াল, দূরদর্শন, এদের সাথে যোগাযোগ। ওইখানে বন্ধুবান্ধবরা রয়েছে, অরুণ এটা করবি আয়, অরুণ এটা করবি আয়। এইভাবে প্রথমে দেবজিৎ যে নাটকের গান গায়, ও বললো যে, ও আমার ক্লাসে কিন্তু রবীন্দ্রভারতীতে, তো ও বললো যে আমরা একটা নাটকের গানের উপরে দূরদর্শনে একটা প্রোগ্রাম করব, যেখানে গানগুলো শুধু গান নয়, ওই দৃশ্যটা হবে। সেই রকম 3টে নাটকে আমি বিভিন্ন চরিত্রে অভিনয় করলাম, মানে ওই গান এনাক্টমেন্ট। এইভাবে আসা, কিন্তু সূত্রপাতটা ওই যাত্রা দল, ওইখান থেকেই। আর তারপর রেডি। দাদা এক্ষেত্রে যেমনটা আমরা এই যে এখনকার বর্তমান যে শুটিং, যে রিটেক নেওয়া যায় বা টেক একটা ঠিক কারেকশন মনে হলো যে না এটা ঠিক হলো না, আর একটা, কিন্তু থিয়েটারের সেই জায়গাটা নেই, বা নাটক মঞ্চস্থ হওয়ার সময় কোনো রিটেকের জায়গা নেই। তো কি মনে হয় এই সুদীর্ঘ অভিনয় জীবনে কি মনে হয় কতটা চ্যালেঞ্জিং বেশি, মানে নাটক বা থিয়েটারটা? অবশ্যই থিয়েটার যেমন চ্যালেঞ্জিং তেমন রোমাঞ্চকর, তেমন ডাইরেক্ট দর্শকের সাথে যে ইনভলভমেন্ট। আমি একটা নাটক করতাম বুদ্ধিশুদ্ধি বলে, 100-র ওপর তো শো হয়েইছে, বম্বে টম্বে সব জায়গাতে করেছে। ওই যে বারবার দর্শকের হই হই হাততালি, ওই যে আনন্দটা, ওটা কিন্তু কোনো মানে চলচ্চিত্র বলো, সিরিয়াল বলো, অভিনেতারা পাবে না। একেবারে পর্দার এপার ওপার ডাইরেক্ট। হ্যাঁ, আর এটা তো একেবারে ডাইরেক্ট। এমনও করতে হচ্ছে আমাকে, কথা থামিয়ে ওয়েট করতে হচ্ছে, হাততালি কখন থামবে, হই হই কখন থামবে, আবার শুরু করবে। এই যে মজাটা, এই মজাটাতে আর কোথাও পাওয়া যায়। চ্যালেঞ্জিং, তেমনি অত্যন্ত মানে আনন্দদায়ক জিনিস হচ্ছে থিয়েটার। এই থিয়েটার করতে গিয়ে বা নাটক করতে গিয়ে এমন কোনো মধুর স্মৃতি আছে যেটা আজও মনে পড়লে ঠোঁটের কোণে হাসি আসে বা চোখের কোণে একটু জল আসে? থিয়েটারে তো হাসি, বিশেষ করে আমি যেটা বললাম বুদ্ধিশুদ্ধি নাটকে এত দর্শক আমার চরিত্রটা নিয়েছে এবং বিভিন্ন জায়গাতে এত বেশি প্রশংসিত হয়েছি, সে আনন্দ এতই যে সে আনন্দাশ্রু এখন হঠাৎ মনে পড়লে আসে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই সিরিয়ালে আসার পর থেকে ধীরে 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 নাটক থেকে ডিটাচড হতে হয়েছে। আমি এই অভিনয় ছাড়া কিন্তু আর কোনো প্রফেশনের সাথে যুক্ত নই। আর এর আগে আমি কি করতাম? প্রাইভেট টিউশন করতাম। ভালো ভালো জায়গায় টিউশন করতাম, তাতে ইনকাম যে খারাপ হতো তাই না, ভালোই। ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীদের পড়ালে মারোয়ারি বাড়ি থেকে শুরু করে যা হয়, খারাপ না। কিন্তু যখনই আমি সাধক বোমাখাপের সিরিয়ালে ঢুকলাম, মাসে 22 দিন 24 দিন করে থাকে, আমি কি করে টিউশনটা মেনটেন করব? আমি যতই যেভাবে হোক ম্যানেজ দেওয়ার চেষ্টা করি, হয় না। পরীক্ষার সময় কেন স্যার এলো না? সত্যি তো এটা নিজের একটা দায়িত্ব। তা এক সময় ঠিক করলাম যে আমি টিউশন ছেড়ে দেব, এইভাবে টিউশনই ছেড়ে দেব, এটাই একমাত্র। আর ওই ইন্টারলিঙ্ক ক্যালকাটা বলে একটা আছে এনজিও, ওখানে মানে অর্থোপেডিক হ্যান্ডিক্যাপ, মেন্টালি রিটার্ডেড চাইল্ডদের নিয়ে একটু কাজকর্ম করি। এই সেখান থেকে আমার মানে রেমুনারেশনের চেয়ে একটা অনারারিয়াম ওরা দেয়, কিন্তু ওটা আমার মনের। হ্যাঁ, নাটকের সাথে এইভাবে এখনও যুক্ত, কিন্তু আমার দলের সাথে সেইভাবে যুক্ত হতে পারিনি আমি। এছাড়াও আমার আরেকটা জিনিস মনে হয়েছে, প্রসেনিয়াম থিয়েটারটাকে আমার অপব্যয় বলে মনে হয়েছে। কেন? দেখো, একটা থিয়েটার করতে গিয়ে কত টাকা প্রতিটা শোয়ে আমরা ব্যয় করি, আর কটা দর্শক আসে? দেবশঙ্কর হালদার এরকম কিছু কিছু স্টার ছাড়া হাউসফুল হয় না। পুশ সেল এমনি করে 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 একটা শো করতে গিয়ে 25-30 হাজার টাকা খরচা করে আনন্দবাজারে বিজ্ঞাপন দিয়ে আমরা 100 জন দর্শক পাই। তাহলে থিয়েটার করবো কাদের জন্য? 50-60 জন দর্শকের জন্য 30-40 হাজার টাকা খরচা করে। এবং আমার একটা তখন থেকে বারবার মনে হতে থাকলো যে প্রসেনিয়াম থিয়েটারে দর্শকের সাথে যোগাযোগ হারিয়ে ফেলছি আমরা।
তার চেয়ে বাদল সরকারের থার্ড থিয়েটার অনেক বেটার। কারণ পয়সার বার নেই, কোনো বাধা নেই। আমার বেরিয়ে পড়ো, গ্রামে গঞ্জে ফুটপাতে যেখানে আমি নাটকটা করব, আমার পয়সার কোনো খরচা নেই, হাত পাতবো, কিছু কিছু যে যা দিল না দিল। কিন্তু ওটাতে কি হবে? ওটাতে কিন্তু আমি দর্শকের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবো, অনেক দর্শকের সাথে কাছে যেতে পারবো। এটা আমার মনে হয়েছে, যার জন্য আর একটা কারণেও কিন্তু আমি দিতে চাই। আমার মনে হয়েছে যে এটা অপব্যয় হচ্ছে। আর এটা এক টানা টেনে চলাটাও খুব ডিফিকাল্ট, কারণ লসে রান করে একবার বা দুবার পকেট থেকে টাকা দিয়ে চলছে। হ্যাঁ, দীর্ঘভাবে। আর এখন হয়েছে গ্র্যান্ট, আর গ্র্যান্ট নেওয়ার জন্য যে কি চলছে সেগুলো আর আমি এখন বলতে চাই না। সেটা আর একটা পলিটিক্স, সেটা আরও নোংরা। যাই হোক, ওগুলো নিয়ে আমি আলোচনা করবো না, কারণ আমি সেই অর্থে এখন আর থিয়েটার কর্মী নেই। আমি পুরোপুরি এটাতেই। এটা আমার একটা দুঃখের দিক যে থিয়েটারটাকে আমার ছেড়ে দিতে হলো, এবং থিয়েটার আগের জায়গায় আনবে। আমি যে থিয়েটার দেখেছি, আমি যে থিয়েটার করার চেষ্টা করেছি, সেটা এটা সত্যি যারা শিল্পী তাদের এই স্বপ্নগুলো যখন ভাঙে খুব কষ্ট হয়, কষ্ট দেয়। দাদা, একটি প্রসঙ্গে আপনি এই কথা প্রসঙ্গে একটা কথা উঠে এলো, সাধক বামাখ্যাপায় অভিনয়। এটা তো একেবারেই ঠিক। আপনার বিভিন্ন চরিত্রে অভিনয় হলেও বা বিভিন্ন ক্ষেত্রে আমরা আপনাকে বিভিন্ন চরিত্রে দেখলেও সাধক বামাখ্যাপার যে চরিত্র, তা তো মানুষের মনে এখনও পর্যন্ত রয়েছে, এবং আমরা ওঙ্কারে যারা দর্শক রয়েছে তারাও নিশ্চয়ই আপনাকে দেখে ফার্স্টে তাদের মাথায় ওটাই এসছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবো, এই যে সাধক বামাখ্যাপার অভিনয়টা করা এবং চরিত্রটার সাথে কতটা আত্মিক, মানে চরিত্রটার তো প্রথম দিকে নেগেটিভই ছিল, এবং নেগেটিভ মানে অনেকটাই নেগেটিভ ছিল। সেক্ষেত্রে নিজেকে কি করে সেই জায়গা থেকে একদম ক্যারেক্টারের মধ্যে যে প্লেস করে দেয়া, সেটার একটু স্টোরিটা শুনবো। হ্যাঁ, সত্যি এই সাধক বামাখ্যাপা সিরিয়াল, যেটা টানা প্রায় 10 বছর চলেছিল, আর এই 10 বছর প্রথম থেকে শেষ অবধি আমি অভিনয় করেছি। প্রথম অবস্থায় একদম শুরু যখন হলো, যা হয় প্রত্যেকের ভাব অভিনেত্রী তো হয়, এটা যে ক্যারেক্টারটা কী, তখন টুটু সিনহা ডিরেকশন, এবং অনেক সিন উনি লিখতেন, বিশেষ করে আমার সিন থাকলে উনি লিখতেন, আর রিতম ঘোষাল ও লিখত। তো সেখানে প্রথম বেশ অসুবিধা হতো, এত নেগেটিভ, আবার কমেডি তার সঙ্গে জুড়ে দিয়েছে। হ্যাঁ, তার উনি দুটোই চ্যালেঞ্জিং। তো প্রথম দিন অভিনয় করেই এত সবাই, মানে টেকনিশিয়ানস থেকে শুরু করে ডিরেক্টর, সবাই হাসছে, সবাই হাততালি দিচ্ছে। আমি নিজেও ভাবিনি যে এতটা সফল হয়ে যাব। তারপর থেকে আর ঘুরে দাঁড়াতে হয়নি আমার। আর টুটু সিনের একটা ব্যাপার ছিল, উনি সবাইকে নিয়ে বসতেন, পুরো সিনটা পড়তেন, স্ক্যান করে করে পড়তেন। সে রমাপ্রসাদ বণিক, পরান্দা, যেই হোক না কেন, উনি যেভাবে স্ক্যান করুন ওইভাবেই বলতে হয়। পুরো সিনটা পড়ে দিলেন, আমরা শুনবো, শোনার পর ওই স্ক্যানে আমাদের পাঠ করতে হয়। অনেকের অসুবিধা হতো, আমার হতো, কারণ আমি পরবর্তীকালে ভালো করে বুঝে গিয়েছিলাম যে কী চাইছে। আমি কিন্তু ওই স্ক্যানে করতাম না, কিন্তু ওই পজটাকে রাখতাম। তার কারণ উনি ক্যামেরাম্যান ছিলেন, ওই পজগুলো অনুযায়ী উনি ক্যামেরা মুভমেন্ট করতেন। পজটা যদি তুমি ঠিক রাখো, পারফেক্ট। আমার কোনোদিন কিছু বলে, কিন্তু যারা ওই টোনটাকে ফলো করে করে সবাই বলতো, আচ্ছা তোদের মানে সাধক বামাখ্যাপা সবাই একরকমভাবে কথা বলে কেন রে? ওটা তো সবাই কপি করতো, আমি কপিটা করতাম। আমি পজটা ধরে নিয়ে সেইভাবে নিজের মতো করে পাঠ করতাম। তখন টুটুদা বলতো, আপনাকে কিছু বলতে হবে, আমি বুঝে গেছি আপনাকে, ঠিক আছে চলুন। আসলে আপনি বুঝে নিয়েছিলেন ওনাকে একদম, যে উনি পজটা ঠিক রাখতে হবে, ক্যামেরাটা জাস্ট চেঞ্জ করার জন্য। যেমন শুরুটা হয়েছিল, তারপর ধীরে 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 টুটুদা তো তারপর সিরিয়াল থেকে চলে গেলেন, অনেক ডিরেক্টর চেঞ্জ হলো, কত আর্টিস্টের সাথে আমি অভিনয় করলাম। কিন্তু ধীরে ধীরে বয়স বাড়া, একবার আমার পক্ষাঘাতগ্রস্ত হয়ে থাকতে হলো প্রায় 3-4 মাস, মুখ বেঁকিয়ে। তারপর ধীরে 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 বামার প্রতি আমার
ভালোবাসা তৈরি হতে লাগলো, বামাই আবার ঠিক করে দিল। ওই ক্যারেক্টারটা করা যখন, এটা তো মানে বিশাল একটা চ্যালেঞ্জের ব্যাপার যে মানে আমরা নর্মালি যারা সুস্থ শরীরে থাকি তাদের যদি ওরকম একটা চরিত্র করতে হয় তাহলে সেটা তো খুব ডিফিকাল্ট হয়ে যায়। মানে এবং আমি যেটা শুনেছি, মানে আমি তো জানি না এই বিষয়টা, শোনা কথা যে শিল্পী যখন কোনো চরিত্র করে তখন তিনি চরিত্রের মধ্যে একদম নিজেকে মিশিয়ে দেন, তো কোথাও গিয়ে তার ব্যক্তিগত জীবনে তার প্রভাব থাকে। তো সেক্ষেত্রে কি মানে অসুবিধা হতো? না, আমার সেরকম কিছু হতো না, তবে সিনটা শেষ হলে কিন্তু বেশ একটা কষ্ট হতো, তারপর আবার ঠিক হয়ে যেত। কেন অতক্ষণ ধরে গোটা সিনটা জুড়ে মুখটা বেঁকিয়ে একটা হাত অবশ করে হ্যাঁ কথাগুলো এরকমভাবে বলতে হতো, তো তারপরে আবার ঠিক হয়ে যেত। কিন্তু সিন যেই শুরু হতো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এমনি করতে করতে এবারে পজিটিভে হয়ে গেল। পজিটিভ মানে রমাদা যখন নায়ক ছিল আমি তখনও নেগেটিভ, তারপর রমাদাকে সরিয়ে আমি নায়ক হলাম তখনও নেগেটিভ, কিন্তু তারপর আস্তে 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 বামার ভক্ত হয়ে গেল। তখন আবার একদম অন্যরকম চরিত্রটা, মানে অনেক ভেরিয়েশন ছিল, তার জন্য এটা আমার স্বপ্নের চরিত্র একটা বলা যায়। আর এই অভিনয় করতে গিয়ে মানে একেবারে তারা মায়ের কাছাকাছি যে চরিত্র, সেই চরিত্রের কাছাকাছি থাকা, এর প্রভাব আধ্যাত্মিক দিক থেকে কি জীবনে কিছুটা হলেও পরিবর্তন বা কোনো কোথাও গিয়ে কোনো রকম এরকম কিছু? একটা হয়েছে। সত্যি কথা বলতে কি, বামপন্থী নীতিতেই বিশ্বাসী, সেইভাবে ঠাকুর দেবতার কিছু বিশ্বাস আমার ছিল, কিন্তু ওইটা করতে 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 সে আমার ফ্ল্যাট কেনা হোক যাই হোক সব তো ওটা করতে করতে হয়েছে, ফলে কোথায় একটা বিশ্বাস তৈরি হয়েছে। এখন মনে হয় যে না, মা আছেন, অন্তত ঈশ্বর তো আছেন, তাকে অবিশ্বাস করা যায় না। সে বিখ্যাত সায়েন্টিস্টরাও তারাও বিশ্বাস করেন যে কোথাও একটা ফোর্স তো আছে, আমরা সেটা জানি না কিন্তু আছে, তাই একটা বিশ্বাস এখন তৈরি হয়েছে। হ্যাঁ, বিজ্ঞানীরা স্বীকার করেন না সরাসরি, তারা ওই জন্য বলে দেন যে হ্যাঁ এখনো পর্যন্ত সেটা পর্যবেক্ষণে আছে, সেই পর্যবেক্ষণের সমাপ্তি নেই আর জানারও শেষ নেই। একদমই দাদা, এই বামা খ্যাপা তো সুদীর্ঘ বহু বছর চলেছে, দর্শকের মধ্যে থেকে একটা ভালোবাসা আপনার প্রতি তৈরি হয়েছে, শ্রদ্ধা সম্মান তৈরি হয়েছে। নিত্যদিনের যে জীবনযাত্রা, পথ চলতি, পথে ঘাটে বেরোনো, কোথাও গিয়ে এমন কোনো ঘটনা যেটা মন ছুঁয়ে গেছে যে এই চরিত্রটা আমাকে এই প্রাপ্তিটা দিয়েছে, এরকম কিছু? অনেক হয়েছে, কিন্তু খুব ভেরি রিসেন্ট যেটা হয়েছে সেটা সত্যিই আমায় নাড়িয়ে দিয়েছে, যে আমি ভাবতেই পারিনি। আজ 9 বছর 10 বছর হতে চললো সিরিয়ালটা শেষ হয়ে গেছে, ফেসবুক থেকে একটি ছেলে আমাকে চিনেছে কিন্তু বলতে সাহস পাচ্ছে না, করতে করতে মেসেঞ্জারে আমাকে মেসেজ করেছে যে এরকম আমার বাবা, আমার গোটা ফ্যামিলি আপনার ভীষণ ভক্ত, আমরা প্রতিদিন সেই পুজোর মতো করে সাধক বামা খ্যাপা দেখতাম, আর আপনাকে তো ভীষণ ভালো লাগতো, তো স্যার একটু যদি দেখা করতে পারতাম, আমার বাবার একটা খুব অনেক দিনের ইচ্ছা, আপনাকে একটা উপহার দেব, আপনি যদি না নেন উপহারটা তাহলে আমার বাবা ভীষণ কষ্ট করে। আমি মানে রীতিমতো মানে মুগ্ধ হয়ে গেছি, এটা কি 9 বছর বাদে একটা সিরিয়ালের দর্শক আমাকে স্বীকৃতি দিচ্ছে, তো এটা মনে হয়েছে আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি, বিশাল বড় পুরস্কার। আমি বললাম না তুমি এসো, আমি টেকনিশিয়ানসে আমার শুটিং আছে এই দিন, তুমি যদি আসতে পারো নিয়ে এসো, অবশ্যই আমি নেবো। আর তোমার বাবাকে অসংখ্য ধন্যবাদ যে তিনি এইভাবে দেখেছেন, আমাকে ভালোবেসেছেন। তো এসে সেদিনকে এই মাসখানেক আগে আমাকে দিয়ে গেল একটা, বললো ছোট উপহার স্যার নিন আপনি, রূপোর পেন। আমার কাছে এটা সত্যি মনে হয়েছে যে অনেক বড় বড় পুরস্কারের চেয়ে এটা বড় পুরস্কার, দর্শকের কাছ থেকে এই পাওয়া, ভালোবাসা, দর্শকের কাছ থেকে ভালোবাসা। ঠিক তাই, যে সিরিয়াল আজ থেকে 2016 সম্ভবত 2016-তে শেষ হয়েছে, 2016-তে যে সিরিয়াল শেষ হয়েছে তার প্রাপ্তি 2025-এ এসে যখন মানুষ চিনে মুগ্ধ, তার সাথে সে স্বীকৃতি দেয়, শিল্পীর কাছে এটা সত্যি আলাদা করে ভীষণ বড় প্রাপ্তি। এই প্রাপ্তির কথায় আসি, অভিনয় করতে গিয়ে বিভিন্ন চরিত্র করা এবং মনের কাছাকাছি চরিত্র বলতে তাহলে কি এই বামা খ্যাপার এই উপেন জ্যাঠার চরিত্রকে স্বীকৃতি দেন আপনি? সে মনের কাছাকাছি, তারপরেও করেছি সেটা কমেডি বেশি, যেমন হৃদয়হরণ বিয়ে পাশে
মো সাহেবের একটা চরিত্র ছিল, ভীষণ মজার চরিত্র ওটা, ওটা ভালো। গঙ্গারামে যেমন স্টার জলসায় যেটা হয়েছিল, ওখানেও খুব মানে টকটক কাকা বলতো লোকে, মানে কথা বলার আগে একটা আওয়াজ করে কথা বলতো, সেটাও বেশ মজার চরিত্র। এরকম অনেক আছে, কিন্তু স্বপ্নের চরিত্র এটাই। এক্ষেত্রে একটা শুনেছি এই কথা যে আপনি একটা চরিত্র করেছিলেন যেখানে অমিতাভ বচ্চন অভিনয় করেছিল, তো সেক্ষেত্রে সেই স্মৃতি একটু যদি আমাদের সাথে ভাগ করে নেন। সেটা হচ্ছে ৩। হ্যাঁ, ৩ বলে যে ছবিটা, এই জিপিওতে একদিনের শুটিং হয়েছিল, খুব ছোট একটা চরিত্র। তো উনি বিগ বি, উনি বসে আছেন মেকআপ ভ্যানের চারিপাশে, ব্ল্যাক ক্যাট, আর তার পাশেরটাতে আমি আর ফাল্গুনিদা বসে আছি। তো কখন ভাবি যে একটু কথা বলবো, একটু দেখা হবে, এটাই। আমি কি পাঠ করবো সেটা আমি জানি না। তো তারপরে কিছুতেই তো যাওয়া যায় না, ওখানে তো ওরা ঘিরে রেখেছে। তারপর বললো চলুন, আপনার ডাক এসছে। জিপিওতে 3 তলাতে আমাকে ডেকেছে, মানে সিঁড়িতে পরপর আমাকে আটকে দিচ্ছে। উপর থেকে বলছে আরে উনি একটা ছাড়ো ছাড়ো। এমনি করতে 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 আমি যখন গিয়ে পৌঁছলাম, আমি খুঁজছি কোথায় সে, কোথায়, মানে জিপিও, মানে ওই বয়স্ক বৃদ্ধ অনেক লোক এইভাবে বসে আছে, তো অনেক লোক বসে আছে। খুঁজতে 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 আমাকে তো ধাক্কা ফাক্কা দিয়ে কোনো রকম একটা কাউন্টারের মধ্যে ঢুকিয়ে দিল, মানে ওখানকার অফিসার ঢুকিয়ে দিল। খুঁজেই পেলাম না তাকে, খুব আফসোস নিয়ে ঢুকে গেলাম। আর তারপরে এই দরজাটা বন্ধ করে ওখানে একটা লাইট সেট করে, দরজা খুলে যে বেরোবো আর উপায় আর বসে আছে। হঠাৎ দেখি উল্টো দিকে উনি বসে আছে, একদম উল্টো দিকে বসে আছে। আর এমনভাবে বসে আছেন, একটা কম্বল মতো কি মুড়ি দিয়ে এমনি করে, ওই ভিড়ের মধ্যে কার বোঝার উপায় নেই ওটা অমিতাভ বচ্চন। আমার সিন শুরু হয়নি, তার আগে থেকে পুরো ইনভলভ হয়ে উনি ওইভাবে বসে আছেন। ও তখনও কোনো সিন শুরু হয়নি, স্টার্টই হয়নি, তখনও প্রসেস চলছে। উনি ওইভাবে বসে আছেন, মানে ওই জন্যই আমি চিনতে পারিনি। আমি তো স্টার খুঁজছি, উনি তো স্টার নেই তখন, উনি পুরো চরিত্রের মধ্যে ঢুকে আছেন। এটা একটা শিক্ষা, সত্যি শিক্ষা। তারপরে সিনটা হলো, হয়ে কথা বলতে যাব কি, তো লাইটটা ওখানে রয়েছে না, সরালে আমি বেরোতে পারছি না। তার আগে উনি বেরিয়ে চলে গেলেন, কথা আর বলা আর হলো। তবু কাছ থেকে দেখা হয়েছে এবং কিছুটা শেখা হয়েছে। একদম, মানে ডেডিকেশন লেভেলটা কোথায় যায়, এবং সেই বিষয়টা নিয়ে ওই যে আত্মিকতা চরিত্রের সাথে, সেই শিক্ষাটা সত্যি সবাইকারই, যারা অভিনয় করতে পছন্দ করেন, যারা অভিনয় করেন এবং যারা অভিনয়ে আসতে চান, তাদের কাছে কিন্তু এটা সত্যি একটা শিক্ষা, যে না, এই চরিত্রকে ভালোবাসতে হবে, তার মধ্যে একবারে ইনভলভ হয়ে যেতে হবে। দাদা, আরেকটি বিষয়ে আসবো, এই প্রশ্নটা যে এ তো গেল প্রাপ্তির কথা, অভিনয় জীবন সম্পর্কে কথা, কিন্তু কোথাও গিয়ে কোনো অপ্রাপ্তি কি থেকে গেল? অপ্রাপ্তি তো আছেই। আসলে আমার একটা ত্রুটি ছিল, সেটা হচ্ছে যে আমি বুঝতে পারিনি যে অভিনয় শিল্পটাও একটা প্রোডাক্ট। আমি প্রোডাক্ট হিসেবে ভাবিনি। প্রোডাক্ট মানে মানে যে কোনো জিনিসের প্যাকেজিংটা, আসলে বলে না অ্যাডে ভেতরে কী আছে কেউ দেখবে। আমার সেই প্যাকেজিংটা ঠিক মতো ছিল না। যদি প্যাকেজিংটা ঠিক মতো হতো তাহলে হয়তো অনেক কিছু করতে পারতাম। আমি প্যাকেজিং করে আমি সেই এটা করতে পারতাম। এটা আমার ত্রুটি, কেননা এখানে টিকে থাকতে হলে এই প্যাকেজিংটা ভেরি ইম্পর্টেন্ট। সেটা হয়নি, এবং সেজন্য অনেক কিছু পাওয়া আমার হয়নি। এই যে ছবির কাজ, আমি জানি না কিভাবে ছবির কাজ পেতে হয়। ওই চেনাশোনা 2-1 যা ডেকেছিল, ব্রাত্য বসু নিজেই আমাকে ডেকে ওটা দিয়েছিলেন, করেছি। এরকম সঙ্গমিত্রা নিজেই ডেকে আমায় দিয়েছিল, ওর 2 না 3টে ছবিতে আমি কাজ করেছি। কিন্তু কোথা দিয়ে গিয়ে কিভাবে যোগাযোগ করে পেতে হয় আমি এখনও অবধি শিখি। আর নিজের প্যাকেজিং করতে পারিনি, তাই লোকে ডাকে না আমার। এটা একটা দুঃখের ব্যাপার। আরও একটা ব্যাপার যে এই প্যাকেজিং করতে না পারলে না কোনো জায়গা থেকে স্বীকৃতি আসবে, এটা আমি বুঝে গেছি। মানে তো আমি আমার মতো শিল্প চর্চা করব,
অথচ আমাকে সবাই ডাকবে, স্বীকৃতি দেবে, পুরস্কার দেবে, এটা হয় না, এটা বাস্তব কথা। তো এই বয়সে এসে আর প্যাকেজিং করতে পারবো না। হ্যাঁ, এটা কিন্তু সত্যি। সেই কারণেই বোধহয় এখন কথাটা, যেটা আপনি খুব স্পষ্ট ভাষায় প্যাকেজিং বললেন, সেটা এখন হয়ে গেছে খুব কেজো কথায় ব্র্যান্ডিং। তো যে কোনো একটা সিনেমা হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে তাবড় তাবড় যারা সুপারস্টার, তাদেরও দেখা যায় একটা সিনেমা রিলিজ করার আগে যে পরিমাণ প্রমোশন, যে পরিমাণ ব্র্যান্ডিং, বিভিন্ন ওয়েতে, বিভিন্ন রকমভাবে, এবং সেটা এখন তো সিরিয়ালকেও মাধ্যম বানানো হচ্ছে, সেখানেও তারা হঠাৎ করে একটি চরিত্র নিয়ে চলে আসছেন এইভাবে নিজেদের, এই যে ব্র্যান্ডিংটা, তার মানে সত্যি ব্র্যান্ডিংটা এতটাই প্রয়োজন হয়ে পড়েছে যে সুপারস্টার বা মেগাস্টারদেরও সেটা প্রয়োজন হচ্ছে। একদমই। তবু কোথাও গিয়ে দাদা একটা বিষয় তো থাকে যে শিল্পীর যে পরিশ্রমটা থাকে, শিল্পীর যে প্রাপ্তির তালিকাটা থাকে, যেটা অপ্রাপ্তি থাকে, সবের মধ্য দিয়েও নিজের ভালোবাসার জায়গাটাকে এই যে আটকে রাখা বা সেখানেই স্ট্রিক্ট থাকা, অন্য কোনো প্রফেশনে না যাওয়া, কারণ কাজের সুযোগ যে ছিল না এমনটা তো নয়, আপনি চাইলে পরিবর্তন করতেই পারতেন, এই যে করেননি, পরিবারের তরফ থেকে কতটা সাপোর্ট এই ক্ষেত্রে কাজে এসছে? পরিবারের তরফ থেকে কোনোদিন আমাকে কেউ বাধা দেয়নি, কারণ আমি অনেকটাই স্বাবলম্বী ছিলাম। যখন টিউশনি করতাম তখনও টাকা দিতাম, আর যখন টিউশনি ছাড়লাম তখনও টাকা দিতাম, সুতরাং ওটা নিয়ে কেউ কিছু আমায় বলেনি। আমি যেভাবে পারি সেভাবে চলি, এভাবে, সেটা অসুবিধা হয়নি। তো যেটা হয়েছে যে সত্যি কথা বলতে কি, আমি পিএইচডি করে প্রফেসরি করে একটা ভালো আর্নিং করতে পারতাম, কিন্তু এই পারফরমেন্স আমাকে টানতো। হ্যাঁ, কারণ আপনি তো ভীষণ স্টুডিয়াসও, কারণ শুধু প্রথম বিভাগে নয়, প্রথম স্থানাধিকারী, তো সেক্ষেত্রে গিয়ে চাইলে ওখানে মানে যারা পরবর্তীকালে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়েছে তারা আমার ক্লাসমেট, তারা আমাকে বলেছে তোর এটা করার কথা, আমি এটা করছি, তুই কেন করলি না? ওই সমস্ত মাস্টারই আমার দ্বারা হয় না রে, আমার পারফরমেন্সটাই ভালো। এটাই ওটা একটা আকর্ষণ ছিল যে আমি এটাই করব, আমি ওটা শিখতে এসেছি। ওখানে পেয়েছি তো মনোজ মিত্র স্যারকে পেয়েছি, কুমার রায় স্যারকে পেয়েছি, যোগেশ দত্ত স্যারকে পেয়েছি, মানে বড় বড় লোকের সান্নিধ্যে দিয়েছি। আমাদের অভিনয় শেখাতে যেতেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অনেককে পেয়েছি। শেখা তো আমার হয়েছে, কিন্তু আমি শিখছি কেন? পড়াবার জন্য নয়। আর সত্যি কথা কি, অভিনয় না পড়িয়ে করানো যায় না। আমি অভিনয় শেখাতে যাই না তা নয়, আমি বলে দিই দেখো অভিনয় আমি শেখাতে পারি না, কিন্তু আমি টেকনিক যা বলতে পারি, আমি বোঝাতে পারি ভাব রস কীভাবে ব্যক্ত করতে হয়। কিন্তু অভিনয় একটা ভেতরের ব্যাপার, সেখান থেকে আসে। সেই বিশ্বাসটা তোমার তৈরি করতে হবে, তাহলেই হবে। আর তোমার মেমোরিটা, ব্যাংকটাকে তৈরি করতে হবে। যা দেখছো তাকে মেমোরিতে রাখো, ঠিক সময়ে ঠিক চরিত্রে সেটাকে ইউজ করো। দাদা একটা বিষয় খুব এই মুহূর্তে দাঁড়িয়ে খুব প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, যে টেলিভিশন জগতে যারা প্রবীণ ব্যক্তিত্ব রয়েছেন, প্রবীণ অভিনেতা রয়েছেন, অভিজ্ঞতা সম্পন্ন অভিনেতা রয়েছেন, তারা বর্তমানে কাজের অভাব বোধ করছেন, ভীষণভাবে কাজের অভাব। এবং সেক্ষেত্রে তার পিছনে যে কারণগুলো কি মনে হয়, কি কি কারণ রয়েছে? দেখো, প্রবীণ অভিনেতাদের কাজ না থাকার পেছনে সবচেয়ে বড় কারণ, সবাই লক্ষ্য করেছে এটা, যে একটা বয়স্ক চরিত্র, যেটা 75-72 বছরের বৃদ্ধের চরিত্র করানো হচ্ছে 55-60 বছরের ছেলেদের দিয়ে, মেয়েদের দিয়ে, মেকআপ করিয়ে। তা সেই চরিত্রগুলো যদি এদেরকে দেওয়া হয়, তাহলে প্রবীণরা যাবে কোথায়? প্রবীণরা পাবে কি করে? আমি এটা বুঝতে পারি না কেন করা হয়। ক্যামেরার সামনে তো মেকআপের চাইতে বেশি একটা সেই রকম বয়স্ক মানুষকে উপস্থিত করা, সেটাই তো ভালো হতো, কিন্তু সেটা করা হয় অনেক সাবলীল। আমি জানি না, এটা হতে পারে যে বেশি বয়স হয়ে গেলে তারা হয়তো একটু জবুথবু হয়ে যেতে পারে, স্মার্টনেস কমে যেতে পারে, টাইম বেশি নিতে পারে, এইসব ভাবনা থেকে হয়েছে কিনা আমি জানি না। কিন্তু সবাই তো একরকম নয়, অনেকে ভালোভাবেই কাজ করছে অনেক বেশি বয়স পর্যন্ত। পরান্দা কী করে করছে?
এটা একটা হতে পারে, আর একটা হতে পারে না পুরোপুরি অর্থনৈতিক। সিনিয়রিটি মানেই হচ্ছে তার রেমুনারেশন বেশি, কী করে মানে বাজেট কমা। তো এই দুটো কারণ তো আছেই যার জন্য বয়স্ক অভিনেতারা সেইভাবে কাজ পাচ্ছে না, সবচেয়ে বড় এইটাই। একদমই। আর আরও একটি বিষয় যেটা রয়েছে যে এই মুহূর্তে কাজ পাওয়ার ক্ষেত্রে এটা শোনা যায় যে বিভিন্ন রকম এজেন্সি মাঝখানে ঢুকে যাচ্ছে, থার্ড পার্টি যেটাকে বলা হচ্ছে। সেই থার্ড পার্টি বলুন বা কোথাও গিয়ে একটা দালাল চক্র কাজ করছে, এই ধরনের একটা কথা কিন্তু, তথ্য কিন্তু কান পাতলেই শোনা যাচ্ছে, টালিগঞ্জের হাওয়ায় ভাসে। তো সেক্ষেত্রটা কি কোথাও গিয়ে অসুবিধাটা টেনে আনছে? নিশ্চয়ই অসুবিধা হচ্ছে। এটাতে আর্টিস্ট ফোরাম বিশাল মিটিং পর্যন্ত হয়ে গেছে, এটা এখন ওপেন সিক্রেট। হ্যাঁ, সবাই জানে এটা। আমার কাছেও এরকম ফোন এসে কথাবার্তা বলে ছবি টবি নিয়ে আবার আধ ঘন্টা বাদে আবার ফোন আসে, দাদা আমরা কিন্তু এজেন্সি থেকে করছি, আপনার কিন্তু পার ডে এত % কমিশন দিতে। তখন আমি বুঝতে পারি এটা এইভাবে এসছে। অথচ মজার ব্যাপার, যে সিরিয়াল যে হাউস থেকে ফোনটা, হাউসের জন্য ফোনটা সে করছে, সবাই আমাকে চেনে, প্রোগ্রামার চেনে, কাস্টম চেনে, সেখানে এজেন্সি কেন করছে? তো এই এজেন্সি আসার ফলে কি হচ্ছে, কোনো একটা জিনিস চিন্তা করার ব্যাপার যে আমি একটা এস্টাবলিশড আর্টিস্ট, আমি কেন দালালের মাধ্যমে গিয়ে কাজটা নেব? হ্যাঁ, এবং আমাকে একটা বড় পার্সেন্টেজ এদের দিতে হবে কেন? এটা তো সম্মানের প্রশ্ন। আবার আরেকটা প্রশ্নও আছে যে সে যে রেমুনারেশনটা চাইবে তার থেকে সে নিশ্চয়ই চায় না 20% 25% কেটে আরেকজনকে দিতে, তাহলে সেটা ইনট্যাক্ট রেখে তার ওপরে চাপালে এই রেমুনারেশনটা নিশ্চয়ই হাউস দেবে না আমায়। ধরা যাক কেউ 10,000 টাকা, একে আমায় দিয়ে দিতে হবে 2,000, তাহলে আমি কি 12,000 চাইলে আমাকে হাউস দেবে? এটা সম্ভব না, তখন আমার থেকেই আমাকে দিতে হবে। এইগুলো কিন্তু খুব টাফ হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে ওরা করছে কি, নিজেদের হাউস, নিজেদের একটা ইনস্টিটিউট তৈরি করছে, সেখানে অনেক মানে শেখানো হচ্ছে, কি হচ্ছে না সে বড় কথা নয়, সেখান থেকে আর বিভিন্ন নতুন নতুন ছেলে মেয়ে, তাদের মধ্যে যে ভালো অভিনেতা নেই আমি তা নিশ্চয়ই বলবো না, নিশ্চয়ই অনেকে ভালো অভিনেতাও আছে, কিন্তু তারা নতুন, এবং নতুন বললেই অল্প পয়সায় অল্প বাজেটে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং তারা যে কোনো মানে, এবং তারাই পার্সেন্টেজটা দিতে রাজিও হয়ে যাবে নতুন করে কাজ পাওয়ার জন্য। এটাই হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা। এক্ষেত্রে দাদা এটা তো সত্যি একটা খুবই মানে সিরিয়াস প্রবলেম, কারণ এক্ষেত্রে যারা যথাযোগ্য সম্মানের অধিকারী তারা সেই সম্মানটা পাচ্ছেন না, কাজের পরিসরটা কমে আসছে। তো সেক্ষেত্রে একটা পলিটিক্স, কোথাও গিয়ে একটা পলিটিক্স, একটা এরকম চক্র টাইপের চলে আসছে। তো সেক্ষেত্রে দাদা যারা নতুন, যারা অভিনয় করতে চান, অভিনয়ে আসতে চান, অভিনয়টাকে ভালোবাসেন, তাদের জন্য কি বলবেন? নতুনদের আমি বলবো, দেখো, ভালোবেসে যদি আসো ঠিক আছে, কিন্তু যদি তোমরা এটাকে প্রফেশন করতে চাও তাহলে একটু সাবধানে পা ফেলতে হবে। মানে এটা নিয়েই আর্ন করব, তাহলে একটু মুশকিল আছে। হ্যাঁ, তোমার যদি আত্মবিশ্বাস সেটা থাকে, আমি যেমন করে করবই, করতে পারবই, তাহলে অবশ্যই আসতে পারে তারা, কিন্তু টাফ ফাইট, এটা ভাবতে হবে। এবং নানা রকম ফাঁদ আছে, সেই ফাঁদ তোমাকে এড়িয়ে যেতে হবে। আর নতুনদের জন্য তো অনেক রকম ফাঁদ আছে, সেই ফাঁদে পা দেওয়া চলবে না। কিন্তু কাউকে বলতে পারি না যে তুমি এসো না, নিশ্চয়ই এসো। যারা ভালোবাসো অভিনয় করতে সবাইকেই বলবো নিশ্চয়ই এসো, কিন্তু সাবধানে পা ফেলে এসো, সতর্ক থাকতে হবে। দাদা আমরা একেবারে চলে এসেছি শেষ পর্বের একেবারে শেষ দিকে। একটি আবৃত্তি দিয়ে আমরা এই অনুষ্ঠানের শেষ সূচনা মানে সমাপ্তি রেখা টানবো, কিন্তু আপনার একটা আবৃত্তি দিয়ে। ঠিক আছে। আমার একটা অসুবিধা হচ্ছে কি, আমি এখন আর বেশি মুখস্থ রাখতে পারি না, আমি একটা ছোট্ট একটা প্যারাই করছি। হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামলী কাব্যগ্রন্থে আমি, খুব পরিচিত একটা কথা। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে।
গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। অসম্ভব সুন্দর দাদা, ভীষণ সুন্দর, একটা দারুণ প্রাপ্তি হলো। এবং কবিতার রেশ ধরেই বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এবং বিশিষ্ট অভিনেতা অরুণ সাহার কণ্ঠে আমরা শুনলাম যে আবৃত্তি, তার রেশ ধরেই বলি। সত্যির সাধনা, যিনি সর্বশক্তিমান, তিনিও সাধনা করে চলেছেন। আমরা তো সাধারণ মানুষ। ভালো মানুষ হওয়ার, মনুষ্যত্বকে আঁকড়ে রাখার, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার, অন্তত নিজের প্রিন্সিপালটুকুকে ধরে রাখার, এটাও কিন্তু একরকম সাধনা। যে সাধনা হয়তো দাদা আপনিও করছেন, অনেক স্ট্রাগলের মধ্যে দিয়েই করছেন, কিন্তু তবু করছেন। এটার জন্য সত্যি হ্যাটস অফ আপনাকে। খুব ভালো থাকুন, জীবনে অনেক সাফল্য দেখুন, অনেক উন্নতি আসুক, এই শুভেচ্ছা রইল আমাদের ওঙ্কার বাংলার তরফ থেকে। ওঙ্কারের সকল দর্শকদের আজকের পর্ব কেমন লাগলো? আশা করি ভীষণ ভালো লেগেছে। কাছের মানুষকে খুব কাছ থেকে আরও একটু চিনে নেওয়া, তেমনই আমরা চিনে নিলাম অভিনেতা শ্রী অরুণ সাহা। ব্যক্তিত্ব কেমন, তিনি ব্যক্তি মানুষ হিসেবে কি ভাবেন, অনেকটাই কিন্তু আজ আমরা জানতে পারলাম। ভালো থাকুন ওঙ্কার বাংলার সকল দর্শকেরা, দেখতে থাকুন টেলিকথা, দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।